বিকেলবেলা চারপাশটা একটু শান্ত হয়েছে, রোদের তাপ কমে এসেছে। বটতলায় সরু পথ ধরে হেঁটে আসছে সুঠামদের এক পুরুষ, গায়ে শার্ট লেগে আছে দেহে। খটখট শব্দ করে এগিয়ে আসছে চৌধুরী বাড়ির নিকট। একবার আর চোখে বটতলার দিকে তাকিয়ে দেখলো হাসান ভাই সাথে দাদার কিছু আত্মীয় মিলে আলাপ আলোচনায় ব্যস্ত। অর্ণ দৃষ্টি সরিয়ে হাঁটা ধরল বাড়িতে। বাড়িতে ঢুকতেই চৌধুরী বাড়ির পেছনে পুকুর পাড় থেকে নিশাদের গলার শব্দ ভেসে এলো। অন্য কপালে গভীর ভাঁজ ফেলে এগিয়ে যেতে চাইলো, গেল না। পকেট থেকে ফোন বের করে নিশার নাম্বারে কল লাগালো। খানিকক্ষণ পর নিশা কল রিসিভ করতে অনুসুত হয়। কোথায় তুই? পুকুরে এসেছি ভাইয়া। কে কে আছে ওখানে? কায়নাত, নিধি আপু আর তোমার 2টা কাজিন। পুকুরে কোনো মেয়ে নেমেছে? কায়নাত নেমেছে, শুধু বাড়ির বাচ্চারা খেলার সময় ওর গায়ে বালি ছুঁড়ে দিয়েছিল। অর্ণ কল কেটে এগিয়ে গেল পুকুরের দিকে। তবু পুকুরের কাছে যাওয়ার আগে আর চোখে দেখে নিল কোনো মেয়ে আসলেই নেমেছে কিনা। কানাত পুকুরের সিঁড়িতে নেমে সাবান দিয়ে ডলে ডলে শরীর পরিষ্কার করছে। গায়ের কাতানে গোলাপি শাড়ি দেহে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। অর্ণ পুকুরের নিকট এগিয়ে এসে নিশার পেছনে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টি তাক করা কানাতের দিকে। কানাতের লম্বা চুলগুলো পানিতে ভাসছে। উল্টো ঘুরে দুবার ডুব দিতে নিশা বলল, ও ভাবি যান, এবার তো উঠে এসো। সে কখন নেমেছো সে খেয়াল আছে তোমার? কানাত পিছু ঘুরে বলল, আরেক ব্যাস। অর্ণকে দেখেই মুখের কথা মুখেই রয়ে গেল। অর্ণর ধারালো তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকাতেই খানিক শুকনো ঠোক গিল সে। নিশা ঘাড় খুঁড়িয়ে পেছনে তাকাতেই অর্ণর গম্ভীর বদন দেখে উঠে দাঁড়ালো। তার দেখা দেখি নিধি ও বাকিরাও উঠে দাঁড়ালো। নিশা আর চোখে কায়নাতকে দেখেই বলল, তুমি এখানে আসলে কেন ভাইয়া? যা এখান থেকে। নিশা নিধিকে ইশারা করতে সবাইকে নিয়ে ওরা প্রস্থান করলো। কায়নাত উচ্চস্বরে বলল, এই আমাকে রেখে কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, হয়ে গেছে আমার। বলতে বলতে কানাত সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে চাইলো। অর্ণ সামনে চলে আসে আর উঠতে পারলো না। অর্ণ দাঁত কিরমিরিয়ে শুধোয়, বাড়িতে কি ওয়াশরুম নেই? পুকুরে নেমেছো কেন তুমি? বাগানে বাচ্চারা বালি দিয়ে খেলছিল, সব আমার গায়ে লাগায়, ভেবেছি পুকুরেই গোসল করে নিলে ভালো হবে। এসব ফালতু অজুহাত আমাকে দেখাবে না, ভুলে যেও না বাড়িতে অনেক মানুষ আছে, তাদের সামনে ভেজা গায়ে যাবে কি করে ঘরে? কানাত মুখ বাঁকিয়ে সিঁড়ির উপরে শুকনো কাপড় দেখিয়ে বলল, আপনার মতো আমার মাথা মোটা নাকি? চোখ দিয়ে দেখুন ওটা কি। অর্ণ দৃষ্টি নত করে সিঁড়িতে রাখলো, তারপর চোখ ছোট ছোট করে কানাতের মুখ পানে তাকিয়ে গায়ে শার্টের বোতাম খুলতে লাগলো। কানাত বিস্ময় চোখ বড় বড় করে ফেলল। শার্ট খুলছেন কেন আপনি? অর্ণ শার্ট খুলে ফোন আর মানিব্যাগ ও শুকনো কাপড়ের উপর রেখে সিঁড়ি বেয়ে পুকুরে নেমে পড়লো। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল কায়নাত। অর্ণ পুকুরে নেমেছে গোসল করতে। কায়নাত পিছু ঘুরে সিঁড়িতে বসে পড়ার সাথে সাথে গলা অবধি পানিতে ঢেকে গেল তার শরীর। সে অর্ণ সাঁতার কাটা দেখে ছোঁচ কামড়ে ধরল, কুকু করে কেসে বলল, আপনি সাঁতারও জানেন? অর্ণ কোনো উত্তর দিল না, ফের বলল, এই যে শুনছেন, আমাকে সাঁতার শেখাবেন? অর্ণ সিঁড়িতে এসে দাঁড়ালো। কান্নাতের মনে হলো অর্ণর ভেজা চুলগুলো চোখের সামনে এসে খিলখিলিয়ে হাসছে। পানির ফোঁটাগুলো কপাল বেয়ে ঝর্ণার মতো নামছে। বুকের ভেতর দুরু দুরু শুরু হলো। লজ্জায় গাল দুটো লাল হয়ে এলো। লজ্জিত নির্লজ্জ দৃষ্টি তবুও ফিরল না স্বামীর থেকে। অর্ণ চুলগুলো মাথার পেছনে ঠেলে দিয়ে হালকা কালচে ঠোঁট চেপে ধরল। কান্নাতের লাজে রাঙা মুখশ্রী দেখে বলল, কি বললে? আমাকে শেখাবেন সাঁতার? অর্ণ নিচের বলিষ্ঠ দু হাত দিয়ে কানাতের শরীর চেনে নিজের কাছে নিয়ে এলো। অস্থিরতায় শ্বাস ঘন হয়ে এলো মেয়েটার। শুকনো ঠোক গিলে অর্ণর খালি বুকে ধাক্কা দিয়ে বলল, না না, আমি শিখবো না। আমার গোসল শেষ, আমি আমি ঘরে যাব। তখনই পুকুর পাড়ে এলো অর্ণর সম্পর্কে দুজন চাচি, আতিয়া বেগম, লতা বেগম এবং নুসরাত। তারা পুকুর পাড়ে আসতে কায়নাত আর অর্ণর ঘনিষ্ঠতা দেখে লজ্জায় দৃষ্টি সরিয়ে নিল। আতিয়া বেগম হতভম্ব হয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলেন। নুসরাত বিটি হাসলো। আতিয়া বেগম তাড়া দিয়ে বললেন, চলো তোমরা, আমরা একটু পর আসছি। সবাই তাই করলো। একজন চাচি ঠোঁট চিপে হেসেই বললেন, বইয়ের বয়স কম হলেও অন্যর সাথে বেশ মানিয়েছে। লতা বেগম বিরক্তিতে কপাল কুঁচকে রাখলেন। আরেকজন চাচি বললেন, বউটা ভীষণ লক্ষ্মী,
মিশুক স্বভাব। আতিয়া বেগম শুধু মুচকি হাসলেন। দুজন সুখে থাকলেই তার শান্তি। মেয়েটার কপালে একটু সুখ এলে তিনি আর কিছুই চায় না। অর্ণ কায়নাতের কোমরে হাত রেখে চোখ ছোট ছোট করে বলল, আপনারা সাঁতার শিখবেন? ঘরে গেলে সাঁতার শিখবেন কি করে? কায়নাত লজ্জায় অর্ণের বুকে মুখ লুকালো। আমি সাঁতার শিখবো না, ঘরে যাব। অর্ণ কায়নাতের বেজা লম্বা চুলগুলো গাড়ির এক পাশে এনে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। মিসেস অর্ণ কি লজ্জা পাচ্ছেন? কায়নাত জোর করে ঠেলে অর্ণের থেকে সরে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুকনো কাপড়গুলো ভালো করে গায়ে জড়িয়ে নিল। অর্ণর ফোন, শার্ট আর মানিব্যাগ হাতে তুলে নিয়ে লাজুক চোখে অর্ণর দিকে তাকিয়েই বলল, ঠান্ডা লেগে যাবে, ঘরে চলে আসুন। তাড়াতাড়ি পা চালিয়ে কায়নাত বাড়ির দিকে হাঁটা ধরল। অর্ণ সেদিকে তাকিয়ে চুপচাপ উঠে এলো উপরে। বাড়ির দিকে পা বাড়ানোর আগে নিশা দৌড়ে একটা সবুজ রঙের টাওয়াল এনে অর্ণের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার বইয়ের টাওয়াল এটা, গায়ে ছড়িয়ে ভেতরে যেতে বলেছে। সন্ধ্যার সময় মাঠে এসেছেন বাড়ির সব পুরুষেরা। কাজ চলছে মাঠে। বড় মাঠের চারপাশে লাইটের ব্যবস্থা করা হয়েছে। হালকা বাতাস চলছে। অর্ণ, স্বার্থ আর শেহরের সাথে বসে আছে এক পাশে। চেয়ারে আনা হয়েছে। কাজ চলবে অনেক রাত অবধি, তাই ছেলেদের খাওয়ার ব্যবস্থা এখানেই করা হয়েছে। স্বার্থ কিছুক্ষণ ফোন ঘেটে অর্ণকে বলল, দেখা করেছিস? অর্ণ মাথা নাড়ায়। শেহের বটতলার দিকে দৃষ্টি রেখেই বলল, তোর মতো একটা ভালো মানুষ ওই বেশ্যার প্রেমে কেমনে পড়লো ভাই? স্বার্থ কপালে বিরক্তির 3 ভাঁজ ফেলে বলল, আগে পড়শি ঠিকই ছিল, ভ্যারোস্কোর পাওয়ার টাকা পয়সা দেখে নষ্ট হয়েছে। বিয়ে ছাড়াই ভ্যারোস্কোর সাথে লিভিং রিলেশনে আছে। আগে আমি ভাবতাম পড়শির মতো ভালো মেয়ে এই দুনিয়ায় আর একটা নেই। আমিও। অন্য চুপচাপ ওদের কথাগুলো শুনল। পড়শি আসলেই আগে এমন ছিল না। অন্যর সাথে রিলেশনে থাকাকালীন ওর পোশাক, ব্যবহার, পার্সোনালিটি সব কিছুতে ছিল ভদ্রতার আভাস। ভেরস্কোর সাথে পরিচয় হওয়ার পর থেকে শুরু হয়েছে এসব নষ্টামি। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে আকাশ পানে তাকালো। খোলা মাঠের মাঝখানে লণ্ঠনের ক্ষীণ আলো, চারপাশে মুখগুলো আধো অন্ধকারে ঢাকা। পাশে বসে আছে বাড়ির সব পুরুষেরা। কেউ চুপচাপ, কেউ দোয়া ছাড়ছে, কেউ বা ফিসফিস করে কথা বলছে, কেউ আবার কাজে লেগে আছে। অর্ণ দৃষ্টি উঠে গেছে আকাশের দিকে। উপরে যেন অসীম কালো চাদরে ছড়িয়ে আছে হাজারো তারা। ঝিকিমিকি আলোয় আকাশ যেন জীবন্ত, যেন নীরব গল্প শোনাচ্ছে তাকে। মৃদু বাতাস, মাঠের ঘাস হালকা দুলছে। দূরেই পুকুর পাড় থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। অর্ণর গম্ভীর চোখে এক ঝলক ভাবনা খেলে যায়। এই বিশাল আকাশ, এই নির্জনতা যেন তার মনের গভীরে জমে থাকা হাজারো কথা লুকিয়ে রাখছে। প্রেম একটুখানি দূরে দাদার পিছু পিছু ঘুরছে। আজগর চৌধুরী বেশ খানিক্ষণ ধরে দেখছে প্রেম তার পিছু পিছু ঘুরছে। তিনি এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে বললেন, কি হয়েছে দুলাভাই, আমার পিছু পিছু ঘুরছো কেন? প্রেম থমথমে খেয়ে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আপনি মুরব্বী মানুষ, অসুস্থ হয়ে গেলে তো আমাকে দেখতে হবে, আমি ডাক্তার না। আমার কিছু হবে না, আমি এখন অনেক স্ট্রং। প্রেম জোর করে হাসলো অসহায় চোখে। দূরে আদালের দিকে তাকিয়ে পিছু ঘুরবে স্বার্থদের দিকে এগিয়ে গেল। স্বার্থর পাশের চেয়ারে বসতে স্বার্থ বলল, আমার হবু বাচ্চার বাপ হবু দাদা শ্বশুরকে কি পটাতে ব্যর্থ হলো? তোমরা কেউ আমার হয়ে একটু দাদাকে বলো প্লিজ। অর্ণ ছোট ভাইয়ের অসহায় মুখশ্রী দেখে বলল, বিয়ে করবি তুই, মেয়ে পছন্দ তোর, তাহলে ও কেন কথা বলবে? প্রেম অর্ণের দিকে তাকিয়ে নাক ছিটকে বলল, বেশি ভাব দেখিও না ভাইয়া, তোমার বিয়ে না হলে এতদিন তুমি আমার মতো পাগল হয়ে যেতে। ভাগ্যিস গ্রামের মানুষ কট খাইয়ে বিয়ে দিয়ে দিয়েছে। অপমান করলি নাকি বাহাবা দিলি? অপমান করলেও ভাইয়ের গায়ে লাগবে না, ওর কথা বাদ দাও। তুমি বলো, দাদার সাথে কথা বলবে? তুই কি পাগল? তোর হয়ে আমি কথা বলবো কেন? আন্টি না হলে আঙ্কেলকে বল। আব্বুকে বলেছিলাম, আব্বু বলেছে তুমি গিয়ে কথা বলো। আর আন্টি? আম্মুকে বললে পেন্সিল হিল দিয়ে মুখে বাড়ি মারবে। সে শব্দ করে হেসে উঠল। অর্ণ কাঁধে হাত রেখে বলল, তোর ভাগ্যটা দেখেছিস অর্ণ, তুই বিয়ে করতে চাসনি আর তোকেই জোর করে বিয়ে দেয়া হয়েছে। আর তোর ছোট ভাইয়ের অবস্থা দেখেছিস? প্রেম আহাজারি শুরু করলো। বিয়ের বয়স পার হয়ে এক পা কবরেও চলে গেল প্রায়। বিয়ে বোধহয় হবেই না এ জন্মে। রাত 12টার দিকে অর্ণরা বাড়ি এলো। বাড়ির কিছু মুরব্বি এখনো রয়েছে মাঝে। অর্ণ নিজের ঘরে এসে দেখলো ঘরের লাইট বন্ধ। ঘরের লাইট অন করতে বিছানার দিকে তাকিয়ে দেখলো কায়নাত মোটা কাঁথা জড়িয়ে মুখ ঢেকে শুয়েছে। অর্ণ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে ঘরের লাইট বন্ধ করে পাশে
এসে শুতেই কপালে ভাঁজ পড়ল। কায়নাতের গরম শরীরে হাত দিতেই বাস আরও দৃঢ় হলো। কাঁথা সরিয়ে কায়নাতের গলায় হাত রেখে দেখলো শরীর তুলনামূলক একটু বেশি গরম। মাথায় লম্বা ভেজা চুলগুলো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। জ্বরে মুখ লাল হয়ে গেছে। অর্ণ উঠে বসলো। দু হাত দিয়ে কায়নাতের ছোট্ট শরীর টেনে নিজের কাছে নিয়ে এসে কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে ওঠো। কায়নাত পিটপিট করে চোখ খুলে তাকালো। জ্বরের চোখ জ্বলছে তার। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে ওষুধ খেয়েছো? কায়নাত ঘুমের তালেই না বলল। অর্ণ কায়নাতকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ছাড়ো, ওষুধ নিয়ে আসছে। কায়নাত শক্ত করে অর্ণর সুঠাম দেহখানা জড়িয়ে জড়িয়ে ফুপিয়ে উঠল। জড় কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আপনি জানেন আমার জীবনের সুখের নাম একটাই, আপনি। বাকি সব হারিয়েছি আমি। মা নেই, বাবা নেই, নিজের বলার মতো কেউ নেই। আমি যদি আপনাকেও হারাই তাহলে আমার বেঁচে থাকার মানে কি বলুন? আপনি না থাকলে আমি কার কাছে ফিরবো? কার বুকে মাথা রেখে বলবো আমাকে ভালোবাসায় মুড়িয়ে রাখুন? অর্ণর শরীর অবশ্যই এলো। কায়নাত জাপটে জড়িয়ে ধরে রেখেছে দুর্বল শরীর নিয়ে। মনে হচ্ছে অর্ণর বুকের ভেতর ঢুকে যেতে চাচ্ছে, যেন অর্ণ চাইলেও তাকে আলাদা করতে পারে না। অর্ণ কায়নাতকে জোর করে নিজে থেকে ছাড়িয়ে ওষুধ খাইয়ে দিল। কায়নাত বিছানায় শুতে অর্ণ পাশে গিয়ে বসল। কায়নাতের ভেজা চুলগুলো একপাশে সরিয়ে রেখে কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। গম্ভীর চোখে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দীর্ঘশ্বাস ফেলে কায়নাতের পাশে শুয়ে কায়নাত ওকে জড়িয়ে ধরল। অর্ণ কায়নাতের ভেজা চুলে নাক জুবিয়ে ফিসফিস করে কি যেন পড়ল। কায়নাত গরম উষ্ণতা পেয়ে গুটিয়ে নিল নিজেকে। স্বামীর বুকে মাথা রেখে চুপটি করে শুরল বিড়াল ছানার ন্যায়। গভীর রাত পেরিয়ে ভোর সকালে দেখা মিলেছে আজ হাসানের। গায়ে হলুদ, বাড়ির মহিলারা কাজে ব্যস্ত। এই বাড়ি থেকে মেয়ের বাড়ি হলুদের জ্বালা নিয়ে যাওয়া হবে। রাহেলা বানু ক্ষিপ্ত হয়ে বাগান ঘরের চৌকিতে বসে আছেন। পাশে আতিয়া বেগম বিরক্ত হয়ে বকবক করে যাচ্ছেন। শেষে আর সইতে না পেরে বললেন, আপা আপনি এবার একটু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়িতে এত মানুষ থাকতে আপনার কায়নাতকেই কেন লাগবে? তোমার কাছে কোনো জিনিস বেশি বেশি লাগে না আতিয়া? বংশের একটাই বউ, তাও যদি পা মেল্লাইয়া বইসা থাকে তাহলে বউ কইরা ঘরে আয় না, লাভ হইল কি? খালি জামাইরে ধইরা বইসা থাকলে হইব? বাড়ির মানুষ কি কয়? কাম কাজ রাইখা ঘরে খিল দিয়া শুইয়া আছে। আতিয়া বেগমের মুখ লাল হয়ে এলো। তিনি লজ্জায় মুখ ঢাকলেন, নাক মুখ কুচকে বললেন, তারা স্বামী স্ত্রী আপা। আতিয়া বেগমের মুখের কথা কেড়ে নিয়ে রাহেলা বানু দাঁত কটমট করে বললেন, বাহানা দিও না তো তুমি। বংশের প্রথম বউ যখন হইছে ওরে কামে লাগাও। বাড়ির মানুষ ভালো কয় না, উল্টা ওর নামেই কানাঘুষা করতাছে। এই পর্যায়ে ভীষণ বিরক্ত হলেন আতিয়া বেগম। প্রত্যেক দিন এই এক ব্যাপার নিয়ে ঝগড়া করতে করতে তিনি অতিষ্ঠ। আমার নাত বউরে নিয়ে দয়া করে আপনি নাক গলাবেন না, মাফ করেন আপনি। হনন করে বেরিয়ে গেলেন আতিয়া বেগম ঘর থেকে। রাহেলা বেগম শক্ত চোখে তাকিয়ে রইলেন সেদিকে। আতিয়া বেগম বাগান ঘর থেকে বেরিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন। ড্রয়িং রুমে বসে নিধি হলুদ বাড়ছে, আর পাশে বসে আছে নিশা, সুহা, জয়া আরও কয়েকজন আত্মীয়। তিনি রান্নাঘরে ঢুকলেন। নিধি হলুদ বাড়তে বাড়তে ঘেমে গেছে, ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। জয়া নিজের ওড়না দিয়ে নিধির কপালে ঘাম মুছে বলল, আপু তুই রাখ, আমি বেটে যাচ্ছি। না আমি পারবো, তুই বরং আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। বাড়ির সদর দরজায় গ্রামের কিছু মানুষ আজগর চৌধুরীর সাথে কথা বলছেন দরকারি কিছু নিয়ে। নাজিন সিঁড়ি বেয়ে নেমে চারপাশে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গায়ের টি শার্ট ঘামে ভিজে গেছে। ছাদে গিয়েছিল সে, গরমে বেহাল দশা। সে সদর দরজা দিয়ে বেরিয়ে সোজা বাড়ির বাইরে চলে গেল। খানিকক্ষণ পরে শুরু হবে ব্যস্ততা। বাগানে চলছে রান্নার কাজ। গরু দিয়ে নরম খিচুড়ি রান্না হচ্ছে। ঘ্রাণে পুরো বাড়ি মেতে উঠেছে। বাচ্চাদের খিলখিলিয়ে হাসি আর দাপাদাপির শব্দ বাড়ছে বাতাসে। উপরতলার দক্ষিণের শেষের ঘরটায় এখনো চলছে নীরবতা। ফ্যানের হালকা বাতাসে মিশে আছে দুই নরনারীর গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ। হালকা রোদের আলোয় ঝাপসা হয়ে আছে পুরো কক্ষ। জানালার পর্দা উঠছে ধীর বাতাসে। কায়নাত গুটি মেরে হাত পা গুটিয়ে অন্যর বুকের সাথে লেগে আছে।
আর অর্ণ যত্ন করে আঁকড়ে ধরে গভীর নিদ্রায় তুলিয়ে। ছোট বাচ্চার মতো এলোমেলো চুলে ঘুমিয়ে কায়নাত নিচ থেকে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনে কপাল কুঁচকে পিট পিট করে চোখ খুলল অর্ণ। বুকের উপর গরম নিঃশ্বাসের আঁচল পেতে দৃষ্টি নত করে দেখলো এলোমেলো কায়নাতকে। সে নিজের কপালে স্লাইড করে কায়নাতের এলোমেলো চুলগুলো একপাশে এনে রাখলো। গায়ে শাড়ি শরীরে নেই, বিছানায় লুটিয়ে আছে সেটা। অর্ণ কাঁথা দিয়ে ওর শরীর ঢেকে কপালে হাত রাখলো। জ্বর কমেছে একটু, সে উঠে বসলো। অর্ণ কায়নাতের গালে হাত রেখে বলল, এই মেয়ে শুনছো, ওঠো তো। কায়নাত চোখ না খুলেই আধো স্বরে গোঙালো। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা জল। অর্ণ ঘুম ঘুম চোখে দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে অর্ধেক বালতি পানি এনে কায়নাতের মাথায় ঢাললো। প্রেমকে মেসেজ করে বলল সব। খানিকক্ষণ পর প্রেম হাতে ওষুধ এনে দিয়ে গেল অর্ণকে। খাবার খাওয়ার পর খেতে বলেছে। কায়নাত দুর্বল শরীর নিয়ে কোনো রকমে উঠে বসলো বিছানায়। শরীর ব্যথা চঞ্চন করছে। লাল চোখে অর্ণর গম্ভীর মুখ দেখে চোখ বন্ধ করে দুহাত বিছানায় ভর দিয়ে মাথা ঝুঁকালো। কয়টা বাজে? কায়নাতের প্রশ্নের উত্তর না দিয়ে অর্ণ কায়নাতের পাশে এসে বসলো। কপালে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, পাকটামি করে পুকুরে গোসল করতে গিয়েছিলে কেন? মাথাটা ভীষণ ব্যথা করছে। নিধি আপু বা নিশা আপুকে ডেকে দেবেন একটু? গোসল করলে বোধহয় ভালো লাগবে। এখন গোসল করা যাবে না ইডিয়েট। কায়নাত ধীরে সুস্থে বিছানা থেকে নেমে আলমারি থেকে শাড়ি বের করে একাই ওয়াশরুমে ঢুকলো। খানিকক্ষণ পর বের হলো গোসল সেরে। শরীরটা হালকা লাগছে এখন। সে আয়নার সামনে এসে ভেজা চুলগুলো ভালো করে মুছে তাওয়ালটা বারান্দায় দিয়ে শাড়ির আঁচল মাথায় চেপে ভেজা শাড়ি হাতে নিয়েই ঘরে বাইরে বেরিয়ে গেল। অন্য শুধু চুপচাপ সব দেখে গেল। সে বিছানা সুন্দর করে গুছিয়ে বের হলো ঘর থেকে। এখন বেশ সকাল হয়েছে। স্বার্থ, শেহের আর প্রেম সহ বাড়ির ইয়াং কাজিনরা সাদা লুঙ্গি আর গেঞ্জি পরেছে। স্বার্থ লুঙ্গি হালকা উঁচিয়ে বাগানে দাঁড়িয়ে রান্না দেখছিল। পাশে প্রেম দাঁড়িয়ে। হঠাৎ একটা বাচ্চা এসে স্বার্থর লুঙ্গির ভেতরেই ঢুকে সুর তুলে বলল, টুনটুনি পাখি নাচো তো দেখি। প্রেম হতভম্ব হয়ে স্বার্থর দিকে তাকাতে স্বার্থ চিৎকার দিয়ে উঠল। লুঙ্গির গিট খুলে ছিটকে দূরে সরে যেতে বাচ্চাটা খিলখিল করে হেসে উঠল। ছোট একটা বাচ্চা ছেলে দাঁত বের করে হাসছে। স্বার্থ নাক মুখ খিচে বন্ধ করে দাঁতে তৎ চেপে বলল, প্রেমের বাচ্চা ধর আমাকে। প্রেম তাড়াতাড়ি স্বার্থের নিকট এগিয়ে এলো। কি হলো তোমার? নিচে তো প্যান্ট আছে। স্বার্থ প্রেমের কাজ আঁকড়ে ধরে দাঁত চেপে বলল, প্যান্ট আছে, পয়েন্ট নেই। বাবুচিরা পিটিপিটি হাসছে। প্রেম অসহায়ের মতো বাচ্চাটার দিকে তাকাতে সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। স্বার্থ চিৎকার করে বলল, হসপিটালে চল প্রেম আপু। তখন বাড়ি থেকে অর্ণ বের হলো। স্বার্থের এহেন পোশাকে দেখে এগিয়ে এলো কাছে। কি হচ্ছে তোর? ভাই আমার গার্ডেনের গেট ভেঙে গেছে। প্রেম সব খুলে বলতে অর্ণ দাঁত চেপে সেখান থেকে চলে গেল। প্রেম স্বার্থকে নিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল। খানিকক্ষণ পর খাওয়ার ব্যবস্থা করা হলো। খাওয়া দাওয়া শেষে রাহেলা বানু কায়নাতকে নিজের কাছে ডাকলেন। কায়নাত সবে খাওয়া শেষ করেছে। গুটি পায়ে দুর্বল শরীর নিয়ে বড় দাদি শাশুড়ির কাছে যেতে তিনি কাট কাট কণ্ঠে বললেন, বাড়ির একমাত্র বউ তুমি, কাজ কাম বাদ দিয়া জামাইয়ের লেজ ধইরা থাকো কেন? আমি কিছু বুঝলাম না দাদি। বোঝো না মানে? দুধ খাওয়া হলো, বিয়া হয়েছে, জামাই বাড়ি থাকো, কাজ কাম নাই তোমার? সারাদিন ঢ্যাং ঢ্যাং কইরা ঘুরলেই হইব? আমাগো বাড়ির নিয়ম নীতি আছে বুঝছো? জামাইয়ের পিছাইরা কাম করো। তারপর গলা উঁচিয়ে লতা বেগমকে ডাকলেন। লতা বেগম এটো প্লেট বাড়ির বা পাশে রেখে এসেছেন যেখানে থালা বাসন ধোয়া হবে। তিনি আসতেই রাহেলা বানু বললেন, পরে নিয়ে যাও আব্দুর বউ, যেই না থালা বাসন ধোয়া লাগবো ওই না দিয়ে আসো। লতা বেগম মাথা নাড়লেন। কায়নাত শুকনো ঢোক গিলে মাথার কাপড় ঠিক করে লতা বেগমের পিছু নিল। তার মোটেও খারাপ লাগছে না, কারণ শ্বশুর বাড়ি যেহেতু এসেছে কাজ তো করতেই হবে। কিন্তু শরীরটা যে এখন ভীষণ খারাপ। কায়নাতকে বাড়ির বা পাশে এনে লতা বেগম বললেন, মিনাকে পাঠিয়ে দিচ্ছি। লতা বেগম চলে গেলে মিনা কিছুক্ষণ পর এলো। দুটো টুল এনে একটা কায়নাতকে দিয়ে আরেকটা সে বসলো। কায়নাত শাড়ি গুটিয়ে আঁচল কোমরে গুজে জুতা খুলে ভালো করে বসলো। মিনা কায়নাতের শুকনো মুখ দেখে বলল, ভাবির কি শরীর খারাপ?
এমনি শুকনা লাগতেছে কেন মুখ? কায়নাত প্লেট ধুতে ধুতেই বলল, না মিনা আপা, শুধু একটু মাথা ব্যথা করছে। তাহলে তুমি রাখো, আমি করবো নি এডি। সমস্যা নেই, পারবো আমি। মিনা আর কথা বলল না, টুকটাক কথা বলতে বলতেই কাজ করতে লাগলো। এদিকে অর্ণ সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে। বাড়িতে হলুদ দেওয়া হয়ে গেছে হাসানকে। কিছু মানুষ মেয়ের বাড়ি যাবে এখন। কায়নাত হলুদ শাড়ি পরে চুল খোপা করছে, তারপর শাড়ির লম্বা আঁচল দিয়ে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়েছে। হাতে আছে কাচের রেশমি চুড়ি, চোখে চিকন কাজল, ছোচে হালকা লিপস্টিক। এর থেকে বেশি সাজের সাহস হয়নি তার। বাড়িতে এত ভিলেন যে ঘর থেকে বের হতেও ভেতর কাঁপে। তার মধ্যে রাহেলা বানু তো আছেই। যদি দেখে বাড়ির বউ সাজগোজ করে বাইরে গিয়েছে তাহলে ইতিহাস ঘটে যাবে। কায়নাত সুন্দর করে তৈরি হয়ে আয়নায় নিজেকে একবার দেখে নিল। আজকাল নিজেকে কিছুই নয় বরং যুবতী নারী মনে হয়। শাড়ি পরলে বুঝি সব মেয়েকেই বড় বড় লাগে, হয়তো তাই। কায়নাত পিছু ঘুরে দরজার দিকে তাকাতে চমকে উঠল। অর্ণ পকেটে হাত গুজে কপাল কুচকে তার দিকে তাকিয়ে আছে। কায়নাত বুকে থুথু দিল, বলল, আল্লাহ মাফ করুক, এমন ভূতের মতো দরজায় দাঁড়িয়ে আছেন কেন? অর্ণ সোজা হয়ে ঘরের ভেতরে ঢুকলো। কায়নাতের সামনে এসে দাঁড়িয়ে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে কায়নাতের ঠোঁটের হালকা লিপস্টিক ঘষে উঠে ফেলল। তারপর কায়নাতের বিস্মিত আঁখিতে দৃষ্টি রেখেই বলল, এবার ঠিক আছে। হলুদ শাড়ি পরেছেন কেন? কায়নাত ফ্লোরে পা খুঁড়িয়ে দৃষ্টি নত করলো, শুষ্ক ছোট ভিজিয়ে বলল, আজ না গায়ে হলুদ, দাদি দিয়েছে এই শাড়ি। হাসান ভাইয়ের বউয়ের বাড়ি যাবো যে। ওই বাড়ি যাবেন? হুম যেতেই হবে? হুম দাদি নিয়ে যাবে? হুম সন্ধ্যার আগে ফিরবেন? হুম অর্ণ ভালো করে কায়নাতকে দেখলো। মেয়েটা শাড়ি পরে কিন্তু কখনো শরীরে একটু অঙ্গ দেখা যায়নি। ঢাকায় কয়েকবার সিল্ক কাপড়ের শাড়ি পরায় হয়তো ঝামেলা হয়েছিল শাড়ি সামলাতে। হলুদ রঙের শাড়িটা যেন কায়নাতের গায়ে একটু বেশি ফুটেছে। অন্য গলা কেসে বলল, কে কে যাবে? অনেকেই যাব। কে নিয়ে যাবে? নাজরিন ভাই। অন্য হুট করে ঘরের দরজাটা লাগিয়ে দিল। কায়নাত হতভম্ব হয়ে বলল, দরজা লাগালেন কেন? আমি তো যাব এখন। অন্য আলমারি থেকে একটা ধূসর রঙের টি শার্ট আর কালো প্যান্ট বের করে ওয়াশরুমে ঢুকতে ঢুকতেই বলল, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ চুপচাপ ঘরে বসে থাকুন। মিনিট 10 পর অর্ণ ওয়াশরুম থেকে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছে কি যেন দিল। কায়নাত ঠোঁট কামড়ে চুপচাপ তাকিয়ে দেখলো অর্ণর কাজকর্ম। অর্ণ চুলগুলো ঠিক করে মানিব্যাগ আর ফোন পকেটে রেখে দরজা খুলে বলল, আসুন ম্যাডাম। কায়নাত অর্ণর পিছু পিছু গেল। সিঁড়ি বেয়ে নামতে না নামতে রাহেলা বানু বললেন, এতক্ষণ লাগে? জামু কখন আমরা? সময় তো সব তুমি শেষ কইরা দিলা সাজতে সাজতে। ড্রয়িং রুম ভর্তি মানুষ। সবার সামনে এভাবে বলায় লজ্জায় কায়নাত পেল ভীষণ। অন্য বুকটা টান টান করে কায়নাতের পেছনেই দাঁড়িয়ে আছে, দুহাত পকেটে গুজে রাখা। অর্ণ ঠোঁট কামড়ে তীক্ষ্ণ চোখে বড় দাদির আনন্দ রেখে কায়নাতের পাশে এসে ওর এক হাত আঁকড়ে ধরে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি বুঝি না বড় দাদি, আপনার সমস্যাটা কোথায়? আমার বউ দিন রাত এক করে সাজবে, তাতে আপনার সমস্যা কি? এখন তো সবে 11টা বাজে, হলুদ হবে 1টায়, আর আপনি এখনই লাফাচ্ছেন। আমার জানা মতে মেয়ের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। তাহলে? রাহেলা বানু দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাক করে বললেন, আমার লগে বেয়াদবি করবি না, বউয়ের সাপোর্ট আমার সামনে কাটবি না। ভুল কি কইছি আমি ক? অর্ণ কায়নাতকে নিচে নিয়ে নেমে এসে দাদির মুখোমুখি হয়ে দাঁড়ালো। চাপা নিঃশ্বাস ফেলে বলল, দরকার হলে আমি মাথা উঠিয়ে রাখবো, আমি সেটা করব। কিন্তু কেউ যদি আঙুল তোলে সে আঙুল আমি আগে ভাঙবো। তুই কি আমারে কথা শুনাইতেছস? বাড়ি ভর্তি মানুষের সামনে আমারে অপমান করছস তুই? বাবা, আপনি বাড়ি ভর্তি মানুষের সামনে আমার বউকে অপমান করবেন আর আমি কিছু বললেই দোষ? কায়নাত মাথা নত করে অর্ণর এক হাত আঙ্গুল টেনে ফিসফিস করে বলল, দয়া করে চুপ থাকুন, আপনি অশান্তি সৃষ্টি করবেন না। অর্ণ ঝাড়া মেরে কায়নাতের হাত সরিয়ে দিয়ে রাহেলা বানুর চোখে চোখ রেখে বলল, ওকে দিয়ে গরুর মতো খাটানোর জন্য বিয়ে করিনি আমি। আমার কাজ করার বাড়ির কাজ করার আকাশ সমান পার্থক্য। আমি তো আপনার সাহস দেখে অবাক হচ্ছি বড় দাদি। যেখানে আমার মা ওকে দিয়ে একটা কাজ করে না, সেখানে আপনি এত থালা বাসন ধুতে দিয়েছেন। ওই শরীরটা এমনিতে ভালো না, জানো না তো?
রাহেলা বানুর চোখ রক্তবর্ণ হয়ে উঠল, ঠোঁট বেঁকে গেল বিরক্তিতে। তোরে আমি বড় করছি, তুই আমারে শেখাইবি এখন? শরীর খারাপ থাকলে আগে জানাইব না কেন? আমি কি জানি শরীর খারাপ? খাটতে খাটতে কি মইরা গেছে এই বাড়িতে? কেউ মরেনি বলেই কি আপনি ওকে গাধার মতো খাটাবেন? আমার বউ খায়নি, ঘুমায়নি, জ্বর নিয়ে শুয়েছিল। আপনি ডেকে এনেছেন থালা বাসন ধোয়াতে। এটা কি আপনাদের গর্ব? আপা, আমি তো আগেই বলেছিলাম কায়নাতের শরীর খারাপ, কিন্তু আপনি... তুমি চুপ করো আতিয়া। তোমার বাড়ির বউয়ের জন্য এই বাড়ির নিয়ম নষ্ট করবো আমি? এই বাড়ির বউ মানে এই বাড়ির মাইয়াও, খাটতে হইবই। অর্ণ এক পা এগিয়ে গেল, কণ্ঠ নামিয়ে গম্ভীর স্বরে বলল, বউ খাটবে, কিন্তু জোর করে নয়। আর আজ থেকে যদি আমি দেখি ওকে এক বিন্দু অসম্মান করা হচ্ছে, সবার সামনে দাঁড়িয়ে বলছে, যার মুখ থেকে বের হবে সেই মুখ আমি ভেঙে দেব। চাপা গুঞ্জন শুরু হলো। কয়েকজন বয়স্ক মানুষ মাথা নেড়ে ফিসফিস করতে লাগলো। কায়নাত ভয়ে আর লজ্জায় ঠোঁট কামড়ে রইল। রাহেলা বানু ফিউচিয়ে তীক্ষ্ণ হাসি দিয়ে বললেন, দেখি তো কতদিন এই সাহস থাকে তোর। অর্ণ ঠান্ডা চোখে তাকিয়ে হাত ধরে কায়নাতকে টেনে নিয়ে বেরিয়ে গেল সবার সামনে দিয়ে। বেরুজ বেগম একপাশে দাঁড়িয়ে ছেলের কথাই শুনছিলেন। তার ছোচের কোণে লেগে আছে শান্তিময় এক চিলতে হাসে। নিশা খুশি চোটে হাত তালি দিয়ে মুখ ঢেকে শাড়ি কুচি ধরে দৌড়ে ভাই আর ভাবির পিছু নিল। আতিয়া বেগম ঠোঁট চিপে হেসে সবাইকে তাড়া দিলেন বের হতে। হাসানের বাইক নিয়ে বের হয়েছে অর্ণ। গ্রামের পাকা রাস্তায় কালো রঙের বাইকে বসে আছে অর্ণ এবং কায়নাত। কায়নাতের ঠোঁটের কোণে লাজুক হাসি, ঠোঁট কামড়ে লাজুক চোখে বারে বারে মিররে অর্ণের গম্ভীর চেহারা দেখছে। একটা কথা বলবো? মানা করলে চুপ থাকবেন আপনি? দাদির সাথে অমন করে কথা বলবেন না, উনি তো এমনই। অর্ণ কোনো উত্তরই দিল না। কায়নাত আরও একবারে কিছুই বলল না। পিছু ঘুরে রাস্তায় তাকিয়ে দেখলো কয়েকটা অটো আসছে তাদের পিছনে। সেখানে চৌধুরী বাড়ির কিছু মানুষ আছে। মেয়ের বাড়ির পৌঁছাতে কিছু সময় লাগলো। মেয়ের বাড়ি একতলা বাড়ি, বাড়িটা মোটামুটি বড়ই আছে। সেখানে বাড়ির আঙিনায় মেয়ের মা বাবা ও কিছু আত্মীয় সবার সাথে কুশল বিনিময় করতেই ব্যস্ত। মেয়েরাই এসেছেন সব, ছেলে বলতে নাজনীন, অর্ণ, আয়মান আর বিহার এসেছে। মহিলারা বাড়ির ভেতরে যেতে অর্ণ বাড়ির বাইরে এসে সিগারেট ধরালো। পেছনে নাজনীন ধীর পায়ে হেঁটে অর্ণের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই কি আসলেই সব মেনে নিয়েছিস? অর্ণ নাজনীনের দিকে ঘুরে দাঁড়িয়ে সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। তারপর বুক টান টান করে বলল, সেটা আমার পার্সোনাল ব্যাপার। সব কিছু নিয়ে হেয়ালি করবি না অর্ণব। সংসার না করলে এখনো সময় আছে, ছেড়ে দে ওকে। তুমি ওর পাশে দাঁড়াও, আমি আপত্তি করব না, কিন্তু ভুলে যাও না পাশে দাঁড়ানো আর পাশে থাকার মধ্যে পার্থক্য আছে। তুমি ওর মুখে হাসি খোঁজো আর আমি ওর চোখের নীরবতা পড়ি। তুমি ওকে ভালোবাসি বলো, আমি ওর চোখে নিজের নাম দেখি। তুমি জিতে নিতে চাও ওকে, আর আমি হারিয়েও জানি ও কোথায় ফিরে আসবে, কারণ আমি ওর গল্পের শেষ লাইন। তুমি হয়তো একটা পাথাও নাও। মনে রাখো নাজনীন ভাই, ছাড়লেও সে অন্য পুরুষের হবে না। মনে যতটুকু আশা পুষে রেখেছ ভেঙে গুড়িয়ে ফেলো। নাজনীনের চোয়াল শক্ত হয়ে এলো। দুই পুরুষের চোখের দৃঢ়তা যেন চারপাশটা থমকে আছে। দুজনের পলক স্থির, বুক টান টান। নাজনীনের রাগে চোয়াল দ্বিগুণ শক্ত হয়েছে। সে দাঁতে দাঁত পিষে শুধয়। তুই যদি সুন্দর মতো সংসার করতে চাস তাহলে আমি একটা কথাও বলবো না, কিন্তু যদি তুই ওর জীবন নিয়ে খেলতে চাস অর্ণব, বিশ্বাস কর আমি তখন ভাই আত্মীয় রক্ত কিচ্ছু দেখবো না, সোজা তোর গলা টান দিয়ে ছিড়ব। অন্য ঠোঁট বেঁকে এলো, হালকা কালচে ঠোঁট নাড়িয়ে জবাবে বলল, আর যে আমার বউকে নিয়ে বেশি মাতামাতি করবে ওর অস্তিত্ব মুছে ফেলবো। মানছিস তাহলে বউ হিসেবে? সেটা আমার ব্যাপার। অর্ণ পাশ কেটে চলে যেতে চাইলে নাজনীন বলে উঠল, সেদিন মাঝরাতে ওই জঙ্গলে কি করছিলি তুই আর ওই বাড়িতে? অর্ণ ঠোঁটে ভাঁজ পড়ল, চোখে হালকা বিদ্রুপ খেলে গেল। শান্ত অথচ ধারালো স্বরে বলল, চোখ মেলানো আর হাত বাড়ানো এক কথা নয় নাজনীন ভাই। তারা চোখ দেয়নি, হাত বাড়িয়েছিল। নজর তো তুমিও দিয়েছ, তাই বলে তোমার চোখ কি আমি উপরে ফেলেছে? আমি এতটা পাশে নই যে চোখ দিলেই কলিজা ছিঁড়ে ফেলবো। হনন করে প্রস্থান করলো অর্ণ। নাজনীন পেছনে এক শক্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। আর তার বুঝতে বাকি নেই অর্ণ তাকে চোখে আঙুল দিয়ে ঠিক কি বুঝিয়ে গেল।
বাড়ির আঙিনায় হলুদের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির একপাশে রঙিন কাপড় দিয়ে চারপাশ ঢাকা হয়েছে। হলুদ এখনো শুরু হয়নি। কায়নাতরা বউয়ের ঘরে বসে আছে। হাসানের হবু বউয়ের নাম ফারিয়া, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মধ্যবিত্ত পরিবার। কায়নাত তার পাশে বসে আছে। চৌধুরী বাড়ি থেকে বউয়ের জন্য হলুদের শাড়ি পাঠানো হয়েছিল, সেটাই পরে বসে আছে সে। আরেকটা গোসলের পর পরানো হবে। বউয়ের ছোট বোন বিপাশা, সে ফারিয়ার পাশে বসে নিশাদের সাথে কথা বলছে। মেয়েটা চঞ্চল স্বভাবের। মেয়েটা কায়নাতকে বলল, তুমি দুলা ভাইয়ের কি হও? কায়নাত চুপচাপ বসেছিল সবার মাঝে। হঠাৎ এহেন প্রশ্নে নড়েচড়ে বসে ধীর কণ্ঠে বলল, হাসান ভাই আমার বড় ভাসুর। ওনার ছোট ভাই বিয়েও করে ফেলেছেন? না, আমি ওনার মেজো চাচার বড় ছেলে বউ। কথাটা বলেই যেন মুখে রক্ত জমাট বাঁধা। লজ্জায় দৃষ্টি নত করলো বিপাশা। শিকুচকে বলল, ও, আমি ভাবলাম দুলা ভাইয়ের আপন ভাই। পাশে অনেকেই বসেছিলেন। ঘরের জানালা খোলা থাকায় বাইরে উঠানে সব দেখাই যাচ্ছিল। বেরুজ বেগম এবং বড়রা সবাই ঘরের বাইরে। মেয়ের বাড়ির কিছু বয়স্ক আত্মীয় ফারিহার ঘরেই ছিলেন। একজন বয়স্ক মহিলা বললেন, তোমার বয়স কত? 17। তুমি তো খুব ছোট। তোমার জামাই এসেছে এই বাড়ি? কায়নাত জানালার বাইরে হাত উঁচিয়ে গেট বরাবর তাক করে বলল, এসেছেন? ওই যে গেটের সামনে ফোনে যে কথা বলছে উনি। অনেকেই ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। অর্ণ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। কায়নাত ছোঁচ কামড়ে সেদিকে তাকিয়ে আবারও দৃষ্টি সরিয়ে ফেলল। সেই মহিলা মুচকি এসে বললেন, বাহ, বেশ কপাল নিয়ে দুজনকে পেয়েছো। কথাটা শুনে কায়নাতের গাল লাল হয়ে উঠল। বুকের ভেতর থুকপুক থুকপুক ধ্বনি যেন বাইরে ছড়িয়ে পড়বে ভাব। জানালার ফাঁক দিয়ে হাওয়া দুলছে শাড়ির আঁচল, তবুও তার চোখে কেবল গেটের সামনে দাঁড়ানো অর্ণর অবয়ব। অর্ণর কণ্ঠস্বর শোনা যাচ্ছিল না, তবে ঠোঁট নড়াচড়া আর ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল কথাটা গুরুত্বপূর্ণ। কার সাথে কি নিয়ে কথা বলছে কেউ জানে না, কিন্তু তার গম্ভীর মুখায়ব চারিপাশে এক ধরনের চাপা অস্বস্তি ছড়িয়ে দিচ্ছিল। বিপাশা আবারও খোঁচা দিয়ে পড়ল, ভাবি, তোমার জামাই তো একদম হিরোর মতো, একদম দমদার দেখাচ্ছে। কায়নাত থমকে গেল, তারপর কেবল নিচু স্বরে বলল, সেদিকে চোখ গেল পাশের বয়স্ক মহিলার। তিনি মুচকি এসে বললেন, দেখেছো তো, এখনো ফোনেই ব্যস্ত, কিন্তু বউকে দেখলে সব ভুলে যাবে। ঘরের ভেতরে হালকা হাসির শব্দ উঠল। কায়নাত চুপচাপ বসে এলো। চোচ কামড়ে নিল আরও একবার। তার বুকের ভেতর একটা কেমন টান ধরল। মনে হলো যেন সবাই তাকে আর সেই গেটের সামনে দাঁড়ানো মানুষটিকে নিয়ে হিসেব করছে। ঠিক তখনই বাইরে উঠোন থেকে গলার স্বর এলো, হলুদ শুরু করো। চারপাশে একসাথে হইচই পড়ে গেল। হলুদ মাখার প্রস্তুতি শুরু হলো। রঙিন কাপড়ের আড়াল সরিয়ে উঠোনে আলো রোন উঠল। ফারিয়াকে ডাকা হলো। কায়নাতের দৃষ্টি আবার অজান্তেই জানালার ফাঁক পেরিয়ে গেটের সামনে চলে গেল। অর্ণ তখনও দাঁড়িয়ে, ফোনে কানে, মুখটা আরও বেশি গম্ভীর। এক মুহূর্তের জন্য তার চোখে জানালার ভেতরে ঢুকে পড়ল কিনা কায়নাতের বুঝতে পারল না, তবে বুকের ভেতরটা যেন ছ্যাদ করে উঠল। উঠোনে হই হুল্লো শুরু হলো। ফারিয়াকে নিয়ে মাঝখানে বসানো হলো। তার মাথার উপর দিয়ে পানি আত্মীয়রা। তারপর হলুদ মাখাতে শুরু করলো বয়স্ক মহিলারা। একসময় ডালা হাতে করে মেয়েরা একে অপরকেও মজা করে হলুদ মাখাতে লাগলো। হাসাহাসি ছাঁচা আনন্দে ভরে উঠল উঠোন। কায়নাত চুপচাপ দাঁড়িয়ে ছিল এক কোণে নিশার সাথে। হঠাৎ ফারিয়ার খালা হাসতে হাসতে তার দিকে এগিয়ে এসে গালে আলতো করে হলুদ মেখে দিলেন। মুখে দারুণ হাসি টেনে বললেন, এবার এরাও দেখি বউ। কায়নাত আঁচল দিয়ে গাল মুছতে চেষ্টা করলো। তখনই পাশ থেকে হঠাৎ বিপাশা দুষ্টুমি করে তার গলায় এক মুঠো হলুদ মেখে দিলেও হেসে বলল, এইবার তো একদম বউয়ের মতোই লাগছে। সবাই হু হু করে হেসে উঠল। কায়নাত লজ্জায় কুকড়ে গেল। গলায় হলুদ লেপটে যাওয়াতে ভেতরে অদ্ভুত অস্বস্তি লাগছিল। চোখ নামিয়ে ধীরে বলল, আমি একটু ভেতরে যাচ্ছি। আনন্দে ভরা উঠোন পেছনে ফেলে কায়নাত ভেতরের দিকে হাঁটলো। ওর মনে হচ্ছিল বুকের ভেতর ঝিপঝিপ শব্দটা সবাই শুনতে পাচ্ছে। ওয়াশরুমের দিকে যেতেই বাড়ির ভেতরে গেটের সামনে আধো আলো একটা অবয়ব দেখতে পেল। তার স্বামী অর্ণ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সে হাত বুকের কাছে ভাঁজ করা, চোখ সরাসরি কায়নাতের দিকে।
তার মুখে সেই চিরচেনা গাম্ভীর্য, তবে দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত টান। কায়নাত থমকে দাঁড়ালো। অর্ণ ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কণ্ঠ নিচু গম্ভীর স্বরে বলল, গলে হলুদ লাগলো কি করে? কায়নাত ভয়ে লজ্জায় কেঁপে উঠল, কিছু বলতে চাইলো, গলা শুকিয়ে গেল। অর্ণ এক মুহূর্তেই তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে কায়নাতের আঁচল নামিয়ে তার গলার হলুদ আলতোভাবে ছুঁয়ে দিল। হলুদ ছড়িয়ে গেছে। কায়নাতের বুক ধরফর করে উঠল, তার হাত ঠান্ডা হয়ে গেল, শরীর শিউরে উঠল, চোখে এক অদ্ভুত লজ্জা এসে হানা দিল, অথচ মুখে কোনো শব্দ ফুটল না। চারপাশে ততক্ষণে গান বাজনা আর মেহেদির হাসির স্বর ভাসছিল, কিন্তু সেই মুহূর্তে কায়নাতের কানে শুধু অর্ণের নিঃশ্বাসের গরম ধ্বনি পৌঁছাচ্ছিল। সে শুষ্ক ঠোঁট ভিজে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু শব্দ গলার ভেতরে আটকে গেল। অর্ণের আঙুলের স্পর্শে তার বুকের ভেতর কেমন বিদ্যুতের ঝটকাই বয়ে যাচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে কারো গলা স্বর ভেসে এলো, কায়নাত, তোমার হয়েছে? চমকে উঠল কায়নাত। সে আঁচল টেনে গলার চারপাশ ঠেকে নিল, মুখটা একেবারে লালচে হয়ে উঠল। আর এক সেকেন্ডও দাঁড়ানো মানেই ধরা পড়া, এটা যেন ও বুঝেই গেল। অন্য দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ, গম্ভীর, অথচ গভীর চোখ দুটো যেন হাজারো কথা বলে দিচ্ছিল। কিন্তু কায়নাত আর এক মুহূর্ত দাঁড়ালো না। বুক ধরফর করতে করতে মাথা নিচু করে দ্রুত ভেতরের দিকে ছুটতে গেল। দৌড়ে গিয়ে ফারিয়ার ঘরের দরজা আড়ালে ঢুকে পড়ল সে। চারপাশে হাসি, হই হুল্লোড়, গানের আওয়াজ, আর কেউ ফুরফুরে নিঃশ্বাস আর চোখের লজ্জায় ভেজা আভা লক্ষ্যই করল না। কেউ তার ফুরফুরে নিঃশ্বাস আর চোখের লজ্জার ভেজা আভা লক্ষ্যই করল না। হলুদ শেষে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। বিপাশার ঘরে কায়নাত, অর্ণ এবং বেরুজ বেগম আছেন এই মুহূর্তে। অর্ণর জন্য ঘরের ভেতরে খাবার নিয়ে এসেছেন। বেরুজ বেগম খাবার এনে বিছানার উপর রাখলেন বিপাশার সাহায্য নিয়ে। অর্ণ বাইরে খাবে না, তাই বাধ্য হয়ে বেরুজ বেগম ঘরে খাবারের ব্যবস্থা করেছে। কায়নাত হাত ধুয়ে প্লেটে হাত নিল। বেরুজ বেগম ঘরের দরজা চাপিয়ে দিতে দিতে বললেন, কিছু লাগলে আমাকে ডাক দিও। কায়নাত অর্ণর বদন পানে একবার তাকিয়ে প্লেটে খাবার তুলে নিতে নিতে বলল, আমি তো আপনাকে কাল সকালে খাইয়ে দিয়েছিলাম, দুপুরে আর রাতে কি করে খেলেন? আজ সকালেও তো আমি খাইয়ে দিইনি। অর্ণ গভীর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, কাল থেকে খাইনি আমি। কায়নাত হতবাক হয়ে তাকালো। কাল থেকে খাইনি মানে? সে আশ্চর্য হয়ে বলল, খাননি মানে? আজ সকালে না আমি আপনার খাবার ঘরে দিয়ে এলাম? খাইনি। না খেয়ে আছেন কেন? আমায় বলেননি কেন? আমি বলবো কেন? তোমার চোখ নেই? কায়নাত আশ্চর্য চোখে অর্ণকে দেখলো। লোকটা এমন কেন? মুখ ফুটে একটা কথা বললো না কেন কখনো? সে অর্ণের হাতের দিকে তাকালো। হাতে কোনো ব্যান্ডেজ নেই, গতকাল সকালে খুলে ফেলেছিল সেটা। ক্ষত হালকা শুকিয়েছে। এই হাত নিয়ে কাল পুকুরে গোসল করলো, আজও গোসল করে হাত ভেজালো, আবার বাইক চালিয়ে এত রাস্তা পাড়ি দিল। কায়নাত শান্ত হয়ে ভাতের লোকমা অর্ণের মুখে তুলে দিয়েই বলল, নিজের প্রতি আপনার একটুও মায়া নেই না? এই ক্ষত হাতটাকে এত অত্যাচার কেন করছেন আপনি? একটু সাবধানে থাকতে পারছেন না? অর্ণ একটা কথা বলল না। কায়নাত নিজে নিজে বকবক করেও যখন অর্ণ থেকে কোনো উত্তর পেল না, তখন বিরক্ত হয়ে নিজেও চুপ করেই গেল। বিকেলের মেঘলা আকাশের তলায় ফারিয়ার বাড়ির উঠোন ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। সবাই রওনা হয়ে গেছে, শেষে রইল শুধু কায়নাত আর অর্ণ। অর্ণ বাইক স্টার্ট দিল, বাইক ছুটতে শুরু করলো ফাঁকা রাস্তার দিকে। হঠাৎই আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। কায়নাত চমকে গেল, আঁচল দিয়ে মাথা ঢাকতে চেষ্টা করলো, কিন্তু ভেজা শাড়ি তার গায়ের সঙ্গে লেগে আরও অসুবিধাই বাড়লো। অর্ণ নিজেও ভিজে গেছে। ফাঁকা রাস্তার পাশে একটা বড় জাম গাছে নিচে অর্ণ বাইক থামালো। দুজনেই ভিজে গেছে, শরীরের রেখা স্পষ্ট, চুল ভিজে কপালে লেগেছে। কায়নাত বাইক থেকে নেমে মাথার ঘোমটা সরলো, হলুদ শাড়ি ভিজে গায়ের সাথে লেগে গেছে। অর্ণ বাইক থেকে নেমে আর চোখে কায়নাতকে দেখে বলল, তোমার এমনিতে শরীর ভালো না, আবার ভিজে গেছো। তার কণ্ঠে কোনো উষ্ণতা নেই, শুধু গভীর গম্ভীর স্বর। কায়নাত গায়ের শাড়ি ঠিক করে বলল, সমস্যা নেই। অর্ণ কায়নাতের দিকে এক মুহূর্ত তাকালো, তারপর চোখ সরিয়ে সে তার গলার হলুদ লাগানো জায়গায় নজর দিল। টান সেখানে হালকা হলেও অর্ণের দৃষ্টিকে বিরাম দিচ্ছিল।
হালকা ভিজে থাকায় আঙুল দিয়ে আঁচল সরাতে গিয়ে কায়নাতের বুকের দুকপুক শব্দ আরো স্পষ্টই হয়ে গেল। কায়নাতের বুক দরফর করে উঠল, চোখ নামানো গেল না। বৃষ্টি তাদের দুজনকে ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু মুহূর্তটা একেবারে ব্যক্তিগত, শান্ত এবং অদ্ভুতভাবে ঘন হয়ে উঠেছিল। অর্ণ শুধু ছোঁচ কামড়ে ধীর কঞ্চে বলল, হলুদ এখনো লেগে আছে গলায়। লাজে দৃষ্টি নত করলো কায়নাত। বৃষ্টি ধারা ঝরছে, রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, কিন্তু অর্ণের দৃষ্টিতে যেন আগুন জ্বলছিল এবং কায়নাত বুঝতেও পারছিল এই চুপচাপ উপস্থিতিতেই তার জীবন, বুকের অনুভূতি সব অর্ণের হাতে বন্দি। চৌধুরী বাড়ি রাত্রিবেলা ভীষণ ঝাঁকজমক হয়ে আছে। বাইরে বৃষ্টি থেমেছে সন্ধ্যার দিকে। আজগর চৌধুরী চিন্তায় আছেন বউ ভাতের। তিনি আবার বৃষ্টি হবে কি না এই নিয়ে। তিনি নিজের ঘরে 2 ছেলে এবং নিকট আত্মীয় কিছু নিয়ে আলোচনায় বসেছেন। কতজন লোক মানুষ হবে, কয়টা বৈঠক হবে, এইসব নিয়ে। প্রেম ঘরে বসে ফোন টিপছে, মুখ কালো করে। কেউ তার কোনো কথাই শুনছে না। বিয়ে করে পুরো বাড়ি মাথায় ছড়িয়ে দিলেও কথাখানা, অথচ বাবা মা কেউ এসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিছানায় স্বার্থ আধশোয়া হয়ে আঙুর খাচ্ছে। সে নিজের মতো চুপচাপ বসে আছে। হঠাৎ করে প্রেমী বলে উঠল, তোমরা তো বুড়ো মুরব্বী হয়ে যাচ্ছ, বিয়ে শাদী করবে না নাকি? তোমাদের জন্য আমার বিয়েটা হচ্ছে না। আমাদের কারণে তোর বিয়ে কেন হবে না? তোমরা বিয়ে করছো না বলে হয়তো আম্মু আমায় বিয়ে দিচ্ছে না। আমাদের সাথে তোর সম্পর্ক কি হতো ছাড়া? উফ, শান্তি পাচ্ছি না কিছুতেই। ওই নিধির বাচ্চা কি শুরু করেছে? ভাল কথা বলে না, আবার কাছে গেলে গরম তেলের মতো ছ্যাত করে ওঠে। স্বার্থ আজ চোখে প্রেমের মুখশ্রী দেখে আঙুর মুখে দিয়ে বলল, কি আকাম করেছিলি তুই? নিধি কথা কেন বলবে না? প্রেম সেই দিনের ঘটনা সব খুলে বলল। শেহের চোখ বড় করে দাঁত কট মুঠে বলল, তুই আমাকে সন্দেহ করছিলি প্রেমের বাচ্চা? এই আমাকে কি তোর চরিত্রহীন মনে হয়? অন্যের বউ নিয়ে আমি টানাটানি করবো কেন? মানলাম মেয়ে পটাতে পারি না, তাই বলে নিধি? আমি কি জানি, তুমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলে, তাই তো আমি। চুপ কর হারামজাদা। কি বালের দোষ আমার ঘাড়ে চাপাই দিয়ে আমাকে কলঙ্কিত করছিস? তোদের ঝগড়া দেখে তোদের বাচ্চা বেশ মজা পাচ্ছে মনে হয়। পেটের ভেতর হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে হাসছে। প্রেম বিরক্ত হয়ে চোখ বন্ধ করলো। আবার শুরু হয়েছে সার্জার ফাজলামা। শেহের চোখ ছোট করে বলল, তোর পেটে বাচ্চা পয়দা করলি কেমনে? বাচ্চা বাচ্চা করে যে মাথা খাস, এই বাচ্চা হইল কেমনে গন্ড মূর্খ? হলো কিভাবে মানে? তোরা দুজন মিলে আমার সাথে ছিছি, এখন আমাকে অপবাদ দিচ্ছিস? এক বাচ্চার 2 বাপ হয় কি করে? এক বাচ্চার এক বাপ যেভাবেই হয় ওইভাবেই। স্বার্থ এবার পেটে হাত দিয়ে কাতর গলায় বলল, হ্যাঁ হারে, আমার পেটে যে প্রেম আর শেহেরের মিক্সড বাচ্চা আছে সেটা বুঝতেছিস না? তুই বাবার বাচ্চা হলে কি দোষ? এখন যুগ 2025, বুঝলি শেহের? চুপ কর হারামজাদা। আমার নামে এসব ফালতু বদনাম লাগাবি না। আমি কোনোদিন তোরে ছুঁইনি। বাচ্চা হলে প্রেমার কসম। এই যে 2 গরু মূর্খ, তোমরা কি আজে বাজে কথা শুরু করলা? আমি মানুষ ডাক্তার, গাইনি ডাক্তার না যে তোমাদের পেট কেটে বাচ্চা দেখাবো। আর শোনো, এসব পাগলামি আমার নামে আনবা না। আমি এখনো ভার্জিন, বলতে পারো কুচি পুরুষ বেটা। প্রেমা আপা, তুমি কি আমাকে অস্বীকার করবা? এই বাচ্চা তোমারও শেহেরেরও। আমি তো 2 দিক থেকে নিয়েছি, তাই পেটটা ডাবল হয়ে গেছে। ওরে শালা, ডাবল পেট না, ডাবল মাথার খুঁত। তোকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। তোমাদের দুজনকে দেখে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে ব্যাককল মানুষ। একদিকে স্বার্থ ভাইয়ের ভুয়া প্রেগনেন্সি, আর একদিকে শের ভাইয়ের ঝগড়া। কই যাই তোমাদের নিয়ে? স্বার্থ ওর গম্ভীর ভাব করে শেরের কাঁধে হাত রাখল। দেখ, তুই রাজি না থাকলেও তোরা আমার বাচ্চার ফাদার। আমরা 3 জন কাল জন্ম নিবন্ধন করতে যাব। বাবার নাম শেহারি আক্তার প্রেমা, মায়ের নাম স্বার্থ ডিগবাজি। হারামি, আমি বলবো বাবার নাম প্রেমা, মায়ের নাম স্বার্থ। প্রেম হেসে হেসে বিছানা থেকে গড়িয়ে পড়তে যাচ্ছিল, বলল, তোমরা 2 জনই কেস খাওয়ার যোগ্য। আল্লাহর কসম, আমি যদি পুলিশ ডাকতাম, তোমরা 2 জন এখন মানসিক হাসপাতালে ভিজিটর পাস নিতা। স্বার্থ এবার পেট চেপে গম্ভীর গলায় বলল, চুপ, বেশি হাসবি না প্রেমা আপা, বাচ্চা নড়ছে, দেখ দেখ। শেহের চোখ বড় বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, পুরে আল্লাহ, সত্যি যদি নড়ে থাকে, তুই তো শিয়ালের বাচ্চা গর্ভে ধরছিস। তোর পেটের বাচ্চা জন্মালে গ্রামে ঘোষণা দিতে হবে, বাবা প্রেমা, কাকা শেহের। প্রেম এবার আর নিজেকে সামলাতে পারল না। 2 হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে হেসে উঠল। আল্লাহ, তোমাদের দুজনকে কে সামলাবে? শেহের স্বার্থ নামের এই 2টা ভূত আমার পিছনে পড়ে জীবন শেষ করে দিল গো। শেহের মজা রেখে উঠে দাঁড়ালো, বলল, চল আজ দাদার সাথে প্রেমের বিয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলে আসি। ভাই আমার হাঙ্গা করার জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে।
ওরা তিনজনই ঘরের বাইরে বেরিয়ে এলো। আজগর চৌধুরী ঘরের এই মুহূর্তে আতিয়া বেগম এবং আজগর চৌধুরী ছাড়া আর কেউ নেই। ওরা তিনজন নক করে ঢুকলো ঘরে। আজগর চৌধুরী সবে রাতের ওষুধ খেয়ে বসেছেন। আতিয়া বেগম ওদের তিনজনকে বসতে দিলেন। স্বার্থ খুব করে কেসে বলল, দাদা, আপনাকে একটা কথা বলার ছিল। বলো। প্রেম আপনাকে কিছু বলতে চায়। প্রেম চোখ পাকিয়ে স্বার্থর দিকে তাকালো। বলে আনলো ওরাই বলবে সব, আর এখন ওকে ফাঁসিয়ে দিচ্ছে। প্রেম গলা পরিষ্কার করে নার্ভাস হয়ে বলল, দাদা, আমি বিয়ে করতে চাই। কি? আমি বিয়ে করব। কাকে? আপনাকে। স্বার্থর মুখে এখনো আঙুরি ছিল। প্রেমের উত্তর শুনে গলায় আটকে গেল সেটা। খুকুক করে কেসে নাকের পানি চোখের পানি এক করে ফেলল আজগর চৌধুরী। বিস্মিত চোখে নাতির মুখশ্রী দেখছেন। প্রেম উত্তর দিয়ে ভয়ে দৌড়ে ঘরে বাইরে চলে গেল। এ জীবনে বোধহয় বিয়ে তার আর হবেই না। মাঝরাতে কানাত বিছানায় শুয়েছিল পেটে হাত দিয়ে। হঠাৎ করেই বাড়ি ফেরার পর থেকে পেট ব্যথা শুরু হয়েছে। বুকেও হালকা ব্যথায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। গায়ের পাতলা কাপড়ের শাড়ি জড়ানো, সেটা এলোমেলো হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। অন্য বাড়ি নেই, কোথায় গেছে জানেও না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরেই অর্ণ বেরিয়ে গেছে বাড়ি থেকে। ঘরের লাইট বন্ধ। কানাত কষ্ট করে উঠে বসলো। জ্বর বোধহয় একটু বেড়েছে। সে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালালো। ড্রেসিং টেবিলের উপরে ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বের করে খেয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো। লম্বা কালো চুল হাত খোপা করে ফোন হাতে নিয়েই দেখলো রাত 2টা পেরিয়ে 7 মিনিট। কানাতের মন কু ডাকলো। এক হাত পেটে রেখে হোয়াটসঅ্যাপে ঢুকে নিশার ইনবক্স থেকে অনর ফোন নাম্বার নিয়ে কল করলো সেই নাম্বারে। বেশ কয়েকবার কল দেওয়ার পর কল রিসিভ হলো না। ভয়ে ডুকরে কেঁদে উঠলো সে। ফোনে দৃষ্টি রেখে আবারও কল দিতেই কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হলো। অন্য ওপাশ থেকে একটা টু শব্দ করলো না। কানাতের ফোপানো কান্নার শব্দ শোনা যাচ্ছিল শুধু। সে চোখের পানি মুছে ভাঙা গলায় বলল, শুনছেন? কোথায় আপনি? ছাদে। ছাদে কেন? এমনি। এমনি কেন? অনু ছোচকা চুপ করে রইল। কানাত ফোন কানে ধরেই ঘরের চাপিয়ে রাখা দরজাটা খুলে ছাদের দিকে রওনা হলো। কাঁধের লম্বা আঁচলটি মাটিতে হিসড়ে সিঁড়ি বেয়ে উঠেছে। কানাত ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো। কানের ফোন চোখের সামনে ধরে এনে লাইন কেটে দিল। অর্ণ ঘাড় বাঁকা করে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। কানাত আসতেই দৃষ্টি ঘোরালো। কানাত গুটি গুটি পায়ে অর্ণর নিকট এগিয়ে গেল। অর্ণ ছাদের ছোট দোলনায় বসেছিল সিগারেট হাতে নিয়ে। কানাত নিকটে আসতে ধোয়া চাল খুব করে কেসে উঠল মির্জা। ভয় লজ্জা এড়িয়ে অনেক পাশে গিয়ে বসলো। তার গলা ভাঙা কাতর কণ্ঠে বলল, আপনি এত রাতে ছাদে কি করছেন? রঙিন লাইটের আবছা আলোয় কানাতের ভেজা মুখশ্রী দেখা যাচ্ছিল। অনু শান্ত চোখে কানাতের আনন পানে থাকালো। হাতের সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিছে ফেলে আবার কানাতের মুখের দিকে তাকিয়ে বলল, কাছেন কেন? কানাতের ঠোঁট ভেঙে এলো, চোখে ঝাপসা। সে বা হাত পেটে রেখে বলল, পেটে ভীষণ ব্যথা। অর্ণ কানাতের পেটের দিকে তাকিয়ে আবারও কানাতের দিকে তাকালো। কিছু একটা ভেবে শুষ্ক ছোট ভিজিয়ে বলল, শরীর খারাপ হয়েছে? না। তাহলে পেট ব্যথা কেন? আজে বাজে কিছু খেয়েছিলেন? না তো, রাতে তো ভাত খেয়েছি শুধু। বলতে বলতে কানাত পা উঠে হাঁটুতে মুখ রাখলো। ঘাড় বাঁকা করে অন্যর দিকে তাকিয়ে রইল। অন্য কানাতের চোখে চোখ রেখে বলল, ওই খেয়েছি। অন্যর মুখের কথা মুখে রয়ে গেল। চাপা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, যাও গিয়ে ঘুমাও, ঠিক হয়ে যাবে। একটা কথা বলি। অন্য চুপ রইল, যেন নীরব থেকে বলে দিচ্ছে। বলো। মা বলতো আমি ভীষণ লক্ষ্মী মেয়ে, যেই ঘরে বউ হয়ে যাব ওই ঘর রঙে রঙিন হয়ে থাকবে। আমার স্বামী আমায় ভীষণ ভালোবাসবে, আমার একটা নিজের সুখী সংসার হবে। কানাত থামলো। গাল বেয়ে জলের ফোঁটা গুলো শাড়িতে গিয়ে পড়ছে। সে শ্বাস টেনে বলল, কিন্তু কিন্তু আমার তো কিছুই হলো না। আপনার ঘরে গিয়ে রঙিন করার বদলে অন্ধকারে তলিয়ে ফেললাম আমি। বিয়ে হলেও সুখী সংসার তো হলো না। আর আপনিও আমায় ভালোবাসলেন না। কানাত কাপা হাতে চোখের পানি মুছে বলল, আমায় কেন ভালোবাসা যায় না? আপনি কেন ভালোবাসলেন না আমায়? চারপাশটা একদম নীরবতায় ছেয়ে গেল। কায়নাত উত্তরের আশায় অস্থির চোখে অর্ণের গম্ভীর মুখের দিকে তাকিয়ে আছে। অর্ণের হাবভাব বোঝা মুশকিল। কায়নাত সাহস করে অর্ণর শরীর ঘেঁষে তার বুকে মাথা রেখে অর্ণর টি শার্টের কলার আঁকড়ে ধরে ফুপিয়ে বলল,
আপনি আমায় কেন ভালোবাসেন না? আমি কেন আপনার মতো একজন নির্দয় পাষাণ লোককে ভালোবাসতে গেলাম? কেন আপনাকে ভালোবেসে ফেললাম আমি? বলুন না কেন? হাউমাউ করে কেঁদে উঠল সে। অর্ণর গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে হাউমাউ করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। অর্ণ চুপচাপ তার দেহের সাথে লেপ্টে থাকা হালাল নারীর কান্না শুনছে। না কায়নাতকে সান্ত্বনা দিচ্ছে, আর না মুখ ফুটে একটা কথা বলছে। চারপাশটা কেমন থমথমে ভুতুরে ভুতুরে লাগছে। কায়নাতের কান্নার শব্দে চারপাশটা ভারী হয়ে এলো। আস্তে আস্তে কান্নার গতি কমে আসতে ফিসফিস করে বলল, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। অর্ণ লম্বা শ্বাস টেনে মুহূর্তেই পাজা কোলে নিল ওকে। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে ঘরে ফিরে এসে বিছানায় বসলো। তাকে ঘরের দরজা বন্ধ করে বিছানার নিকট এগিয়ে গিয়ে কায়নাতের পাশেই বসলো। বিছানা ঠিক করে বলল, ঘুমানোর চেষ্টা করো। কায়নাত গুটি সুটি মেরে এক কোনায় গিয়ে মাথা রাখলো বালিশে। ব্যথাতুর চোখে অন্যের দিকে তাকিয়েই বলল, আমায় একটু ভালোবেসে দেখুন। আমি আমি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসবো। অর্ণ ঘরের লাইট বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কায়নাত অর্ণর কাছে একটু এগিয়ে এসে ফের শুত হয়। আমায় ভালোবাসবেন না আপনি? একটু ভালোবাসুন না। শাট আপ ননসেন্স। ভালোবাসার কি বুঝো তুমি? সব বুঝি। অর্ণ ঘুরে শুয়ে কায়নাতের ছোট চেপে ধরল। নরম ছোঁয়া নয় বরং ঠোঁটের স্পর্শ ছিল ধারালো। কায়নাত চোখ বড় বড় করে হাত পা ছড়াছড়ি করলো। খানিকক্ষণ পরে অর্ণ ঠোঁট সরালে কায়নাত হাঁপিয়ে উঠে বলল, কি করছেন আপনি? ভালোবাসা খাওয়ার শখ হয়েছে? ভালোবাসা খাওয়ার শখ হয়েছে তাই ভালোবাসা খাওয়াচ্ছে। কায়নাত শাড়ির আঁচল দিয়ে ছোট টলে টলে বলল, ছি অসভ্য পুরুষ। ভালো যখন বাসবেনই না তাহলে সিগারেট খেয়ে মুখ গন্ধ বানিয়েছেন কেন? এখন আমার পেট আরো খারাপ হবে। অর্ণ বিরক্তিতে মুখ কুচকে ফেলল। ভেজা ঠোঁট হাত দিয়ে মুছে ধমক দিয়ে বলল, আর একটা শব্দ আমার কানে এলে এক আছাড় মেরে গলিয়ে ফেলবো তোমায়। কায়নাত চুপ করে গেল। কাঁথা শরীরে জড়িয়ে চোখ বন্ধ করলো। পেটে ব্যথায় মাথার ঘিলু খেটে গেছে। কি থেকে কি বলছে সে নিজেও জানে না। তবে ঠোঁটে লাজুক হাসি টেনে একবার পিটপিট করে অন্যর দিকে তাকাতেই ভোলেনি। সকাল সকাল বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বরযাত্রী যাবে জোহরের পর। ছেলেদের নামাজ শেষ হলে সবাই একসাথে যাবে। যদিও বরযাত্রী বেশি লোক যাবে না। সকাল সকাল চৌধুরী বাড়ি ঢোল ঢাকনায় মেতে উঠেছে বাচ্চারা। হইচই করে খেলায় মেতে আছে। বাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও প্রেম পায়ের উপর পা তুলে আরাম করে ঘরে বসে আপেল খাচ্ছে। কাল রাতে যেই কাণ্ড করেছে এরপর আর ঘরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না সে। দাদার সামনে পড়লে তো নিশ্চিত পায়ের জুতা খুলে মুখে মারবে। সে স্বার্থ ও আদাল বাজারে গিয়ে চুল কেটে এসেছে। একে একে তিনজনই গোসল সেরে ঘরে বসেছে সবে মাত্র। আদাল প্রেমের কালো মুখ দেখে বলল, বিয়ে করবে ভালো কথা, তাই বলে দাদাকে? প্রেম কটমট করে তাকালো আদালের দিকে। হাতের ঝুড়ি সোজা করে বলল, ভুড়ি কেটে সেলাই লাগিয়ে দেবো বেয়াদ্দব। আমি আবার কি করলাম? আকাম যা করার সব তুমি করেছ। বাবা তোমাকে সকাল থেকে খুঁজছে জানো? বাবা কেন খুঁজছো? দাদার সাথে বাবার সকালে কথা হওয়ার পর থেকেই তোমার খবর নেওয়া চলছে। প্রেম শুকনো ঠকিয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল, স্বার্থ ভাই, বাবা যদি কোমরের লুঙ্গি খুলিয়ে সারা গ্রাম ঘোরায় তাও ঠিক আছে, কিন্তু দাদাকে যে আমি ওই কথা বলেছি এটা যদি সবাই ওকে বলে দেয় তাহলে আমার মান-ইজ্জত সব শেষ হয়ে যাবে। তোর আবার মান-ইজ্জত তো আছে? আমি তো ভেবেছিলাম ওটা জন্মের পর থেকেই লাপাত্তা। সে স্বার্থর পেটে হাত বুলিয়ে আফসোসের স্বরে বলল, স্বার্থরে, তোর পেটের বাচ্চা দুনিয়া আসার আগেই দেখি বাপ হারা হচ্ছে। প্রেম যে ওর দাদাকে বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার প্ল্যান করছে। আদাল ছোট চিপে হাসলো। স্বার্থ নিজের পেটে হাত বুলিয়ে বলল, চিন্তা করিস না বাচ্চা, তোর বাপকে আমি কোথাও যেতে দিব না। প্রেম বিরক্ত হয়ে স্বার্থর প্যান্টের বেল্ট আঁকড়ে ধরলো। দাঁতে দাঁত লাগিয়ে বলল, চলো আজকে তোমার পেটের বাচ্চা বের করে দিচ্ছি। স্বার্থ সেখানে দুই হাত দিয়ে ঢেকে চিৎকার করে বলল, ওই হতচ্ছাড়া ছাড় আমাকে। আমার সম্মানহীন করতে চাইছিস তুই? সম্মানহানি তো আগেই করেছি, সেটা না করলে তোমার গর্ভবতী বানালাম কি করে? স্বার্থ কিছুক্ষণ থেমে দম মেরে থাকার পর হাত সরিয়ে বলল, তা ঠিক, নে যা করার কর। প্রেম নাক মুখ ছিটকে হাত সরিয়ে ফেললো। গ্রামে আর থাকবে 3-4 দিন। আর এবার ঢাকা গেলে গ্রামে সহজে আসা হবে না। আর গ্রামে আসা না হলে নিধির সাথে দেখাও হবে না। বেচারা মহা জ্বালায় ফেসে গেছে। সে রাগে গজগজ করে ঘর থেকে বের হলো। স্বার্থ শহর টেনে চিৎকার করে বলল,
রাগের মাথায় আবার কাউকে ছুঁয়ে দিস না প্রেমা, তাহলে দেখা যাবে আমার মতো ওই মানুষটাও পেটে বাচ্চা চলে আসবে। নিশা নুসরাতের জন্য কিছু ফল কেটে এনে সোফায় এসে বসলো। নুসরাতের কোলের উপর কাচের প্লেটটা রাখতে না রাখতে রাহেলা বানু এসে হাজির হলেন। তিনি নুসরাতের সামনে বারবার সোফায় এসে বসলেন তীক্ষ্ণ চোখে। নুসরাতের কে দেখে বললেন, তোমার কয় মাস চলে? 5 মাস চলছে, 6 মাস হবে বড় দাদি। ভালো, কিন্তু এই সময়ে জামাইটা যে ছাইরা দিলা, এখন বাচ্চার পরিচয় কি হইব? নুসরাতের হাসি খুশি মুখটা শুকিয়ে এলো। নিশা ফিকুচকে বলল, কেন ছেড়েছে সেটাও নিশ্চয়ই আপনি জানেন। জানবো না কেন? তোমার আমার রক্তের না হইলেও তো সম্পর্কে এই বাড়ির মাইয়া। আপনি কি খোঁচা দিয়ে কথা বলছেন? ও মা, খুশা দিমু কেন? তোমরা কি অন্য রক্তের বোন? না তো, তাহলে খুশা কই দিলাম? তেবে নুসরাতের দিকে তাকিয়ে বললেন, হনো মাইয়া, বেটা মানুষ যতই খারাপ হোক মানায় না নিতে পাইলে সব সম্ভব। মাইয়া মানুষের ধৈর্য থাকা লাগে 100-100। পালা তুমি কি খাইয়া এই অকাম করছো জানি না, কিন্তু তোমার এই বাচ্চা সহ তোমার দায়িত্ব কেরা নিব কও? কতদিন আর খালাখালুর ঘাড়ে বইয়া থাকবা? নুসরাতের শ্বাস আটকে এলো। রাহেলা বানুর ধারালো কথা এসে শুকনো ঠোক গিলে মাথা নিচু করে ফেলো নিশা, যেন চাইলেও কিছু বলতে পারছে না। সত্যি তো তারা দুজন তাদের ঘাড়ে বসেই খাচ্ছে। রাহেলা বানু আবার বললেন, তোমার জীবন নষ্ট তো কইরাই ফেলাইছো, এখন এই ছোট বোনের জীবন নষ্ট করতে দিও না, বুঝলা? প্রেম সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দাদির কথাই শুনছিল। শরীর বোধহয় রাগে তীর তীর করে কাঁপছে তার। বেরুজ বেগমও আশেপাশে ছিলেন। প্রেম ড্রয়িং রুমের সোফার নিকট এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, বোন আমাদের, আর মাথা ব্যথা আপনার বড় দাদি। আমার বোনের যদি সাথে আরো 10টা বাচ্চা থাকতো তবুও ওদের রাখতে আমাদের কোনো আপত্তি থাকতো না। ঘাড়ে বসে থামো প্রেম। বেরুজ বেগম এগিয়ে এলেন। প্রেমকে থামিয়ে দিয়ে তিনি বললেন, ফুপু মাফ করবেন প্লিজ, আপনি যা শুরু করেছেন এসব আসলেই মানতে পারছি না। নিশা নুসরাত ওদের 2 বোনকে পেটে না ধরলেও ওদের আমি আমার সন্তানই মনে করি। আমার 4 ছেলের সাথে ওদের কখনো কম্পেয়ার করিনি। আমি তো বুক ফুলিয়ে বলতে পারবো আমার 6 জন বাচ্চা, 2 মেয়ে এবং 4 ছেলে। ওদের নিয়ে অন্তত আপনি দয়া করে মাথা ঘামাবেন না। কইলেই কি আর মাইয়া হইয়া যায়? কেন যাবে না? গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না? ওদের তো আমি পেটে ধরিনি, তাই বলে কি ওরা আমায় মা ডাকবে না? মায়ের মর্যাদা দেয় না? আমার 4 ছেলেকে ভাই মানে না? শুধু তাই নয়, আপনার বাড়ির ছেলেকেও ওরা আব্বু বলে ডাকে। ফুপু, আমার মেয়েদের নিয়ে কথা বাড়াবেন না আপনি। আমার ছেলের বউকে নিয়ে প্রথমেই অনেক কাহিনী করেছেন, সেটা না হয় মানলাম, তাই বলে যে এখনো চুপ থাকবো তা নয়। গলা নামাইয়া কথা কও বউ। আজকে যেমন বুক ফুলাইয়া এই কথা কইতাছ, 2 দিন পর ঘাট ধইরা বাই কইরা দিবা। আমার কথা মিলাইয়া নিও। মা প্লিজ কথা কাচাকাচি করিও না। প্রেম নুসরাতের কাছে এগিয়ে এসে বলল, দাদি, মায়ের পেটের বোনই যে শুধু বোন হয় সেটা কিন্তু নয়। ওদের 2 বোনকে আমরা মানুষ করেছি, আমার কোলে কেটেছে ওদের শৈশব। আপনাকে অপমান করে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আপনি আমাদের পার্সোনাল ব্যাপারে নাক গলিয়ে ছোট লোকের পরিচয় দিয়ে যাচ্ছেন বারবার। ওরা আমার বোন এবং এই কথাটুকুই যথেষ্ট ওদের জন্য। প্রেম ভেতরে ভেতরে দমে রাখা রাগ একসাথে ছেড়ে দিল। চোখ দুটো টকটকে লাল, দাঁতে ধর চেপে বলল, আপনি যতই ছোটখাটো খোঁচা দিন না কেন, আমার কাছে নিশা নুসরাত কখনোই ভিন্ন হবে না। ওরা আমার রক্তের না হলেও আমার প্রাণের বোন। ওদের চোখে পানি আসলেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে আমার। যদি বারবার ওদের নিয়ে কথায় খোঁচা দেন তাহলে সহ্য করতে পারবো না আমি। কথাগুলো শেষ করে প্রেম নিশার মাথায় হাত রাখলো। মৃদু স্বরে বলল, বোন আমার, লজ্জা তুই পাবি না। তোকে নিয়ে কারোর কাছে সাফাই গাইতে হবে না। তোকে আমি বোন বলেছি, এই একটা কথাই সারা জীবন যথেষ্ট। তারপর নুসরাতের দিকে তাকে আরো দৃঢ় কণ্ঠে বলল, তুই আমার বোন, তোর বাচ্চা মানে আমার ঘরের বাচ্চা। কেউ প্রশ্ন করলে প্রথমে আমাকেই প্রশ্ন করবে, তোকে নয়, কারণ এই সংসারে তোর দায়িত্ব আমার মতো ভাইদের কাঁধেই। বেরুজ বেগম ছেলের কথা চোখের কোণে পানি জমে গেলেও ঠোঁটে গর্বের হাসি টেনে বললেন, আমার ছেলের মুখে আজকের এই কথাটাই যথেষ্ট। প্রেম ঘুরে দাঁড়িয়ে রাহেলা বানুর দিকে তাকে সোজা সাপটা বলে দিল, দাদি, দয়া করে আর বোনদের নিয়ে কোনোদিন কথা বলবেন না। আপনার সম্মান আমার চোখে অটুট থাকবে, তবে তার মানে এই নয় যে আমরা চুপচাপ সহ্য করব। ওরা আমার বোন, আর আমি যতদিন বেঁচে আছি ওদের নিয়ে কোনো অপমান আমি সহ্য করব না, এইটুকু মনে রাখবেন।
আমরা 4 ভাই ওদের পিছনে দাঁড়িয়ে আছি এবং আজীবন থাকবো। ঘরের ভিতর কেমন চাপা নীরবতা নেমে এলো। নুসরাত কাপা হাতে চোখের পানি মুছে ফেলল। নিশা হালকা হাসি দিয়ে ভাইয়ের দিকে তাকালো। প্রেম বুক ফুলিয়ে দাঁড়ালো। রাহেলা বানু কিছুক্ষণ মুখ গম্ভীর করে চুপ রইলেন। চারপাশের পরিবেশটা যেন আরো ভারী হয়ে উঠল। তারপর আঁচল ঠিক করতে করতে কটমট চোখে প্রেমের দিকে তাকিয়ে বলেন, তোকে কিছু কইয়া আর লাভ নাই প্রেম। যেদিন আমার কথা বুঝবি ওই দিন খালি মাথা থাপড়াবি।